ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের আজকের ক্লাসে আমরা একটা বিশেষ আন্দোলন বা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে স্বদেশী ও বয়কট আন্দোলন। দেখো, আধুনিক ভারতের ইতিহাসের টপিকটা আমি কন্টিনিউ করছিলাম। এই আধুনিক ভারতের ইতিহাসের টপিক থেকে আস্তে আস্তে আমরা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা বা সেই টপিক যখন আলোচনা হয়ে গেছে, তখন এই একটা অংশ আমাদের প্রবেশ করে দেওয়া এবার উচিত। যে অংশটাকে আমরা বলতে পারি যে এই অংশটার একটা গুরুত্বটা এই কারণেই যে এটাকে ইতিহাসের আধুনিক ভারতের ইতিহাসের মধ্যে একটু আলাদা করে স্থান দেওয়া হয়েছে। তো তাকে বলা হয় ন্যাশনাল ফ্রিডম মুভমেন্ট বা ন্যাশনাল মুভমেন্ট, যেটাকে স্বাধীনতা সংগ্রাম বলতে পারি। তাহলে ভারতের স্বাধীনতা সংগ্রাম বলতে কি? তাহলে যে সময়ে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের একটা উন্মেষ ঘটছে, অর্থাৎ ভারতীয় জনগণ ইংরেজদের ছত্রছায়া থেকে বেরিয়ে নিজের দেশ নিজেরা শাসন ইন দ্যাট সেন্স যাদের নিজেদের দায়িত্ব নিজেরা নিতে পারে, যে কোনো উপরে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন বাইরের দেশ বা ব্রিটিশ না হয়। এই চিন্তা ভাবনাটা যবে থেকে ভারতীয়দের মনে জাগরিত হয়েছে, তবে থেকে কিন্তু বিভিন্ন আন্দোলন, বিভিন্ন জিনিস কিন্তু শুরু হয়েছে। একটা টপিক আমি মাঝখানে বাদ রেখে গেছি, এটা আমি অবশ্যই করাবো। সেটা হচ্ছে মহাবিদ্রোহ। মহাবিদ্রোহটাকে মহাবিদ্রোহ বলার কারণ কি? যে তোমাদের উপজাতি বিদ্রোহ আমি পড়েছিলাম। এই উপজাতি বিদ্রোহতে কি হয়েছিল? উপজাতি বিদ্রোহতে একটা জিনিস আমরা বলেছিলাম যে ভারতের বিভিন্ন অঞ্চল জুড়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কৃষক উপজাতিরা বিদ্রোহ করেছে বিভিন্ন সময় জুড়ে। তার পরবর্তী ক্ষেত্রে কি সেটা দমন করা হয়েছে, কঠোরভাবে ব্রিটিশ দমন করেছিল। তারপরে মহাবিদ্রোহ ঘটেছে 1857 সাল। তারপরে বিভিন্ন খারাপ আইন ভালো আইনের মাধ্যমে ভারত এগিয়ে চলছিল। এবার জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়ে গেছে, তার পরের ওই সময়ের প্রেক্ষাপটে একটা বিশেষ ঘটনা ঘটে। যে ঘটনার ফলে, মানে কি বলবো, যে ঘটনার ফলে ঘটনার কেন্দ্রবিন্দু কিন্তু এই বঙ্গদেশ। তখন তো এরকম পশ্চিমবাংলা, বাংলাদেশ এই ব্যাপারটা নেই। বঙ্গ, অর্থাৎ যেটাকে আমরা হচ্ছে বাংলা বলতে পারি। এই বাংলায় কিন্তু কি হয়, বাংলায় কেন্দ্র করে জাতীয়তাবাদের প্রসার করতে শুরু করে, যার ক্ষেত্রে মানে যার ফলে ব্রিটিশরা একটা কিন্তু নীতি গ্রহণ করে। ঠিক আছে? যার নীতিটাকে নোট ডাউন করে নাও, রাজনৈতিক উদ্দেশ্য। এই রাজনৈতিক উদ্দেশ্য একটা থাকেই, কারণ দেখা যাচ্ছে যে দেশের সব থেকে ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমান এবং একটা একটা প্রতিবাদী জনগোষ্ঠী এখনকার সময়, তোমরা বুঝতে পারবে না হয়তো এখনকার প্রেক্ষাপটে নয়, সেই সময় বাঙালিদেরই কিন্তু এটা কনসিডার করা হতো যে বাঙালি মানে হচ্ছে প্রতিবাদী, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী, শিক্ষিত, বুদ্ধিমান, আর তার সঙ্গে নেতৃত্ব যাদের ক্ষমতা রয়েছে। এই যে সমস্যা যেটা হয়ে যাচ্ছিল ব্রিটিশদের ক্ষেত্রে, যে আহ, ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষে এই বাংলার এই ব্যাপারটা, জাতীয়তাবাদ ব্যাপারটা নিরাপদ নয়। তাহলে রাজনৈতিক উদ্দেশ্য কি? যে বাংলা জাতীয়তাবাদকে দুর্বল করা। এর জন্য একটা বিভেদ নীতি শুরু করে, যে বিভেদ নীতির কারণে বাংলাকে মাঝ বরাবর ভেঙে দিয়ে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলায় ভাগ করে দেওয়া হয়। যেটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, কি, যে ঘটনাটাই বঙ্গভঙ্গ নামে পরিচিত। ওকে, যে ঘটনাটাই কিন্তু বঙ্গভঙ্গ নামে পরিচিত। এই বঙ্গভঙ্গ কত সাল? 1905 সাল। এই বঙ্গভঙ্গ কে কার্যকরী করে বা কে এইটা কার্যকরী করার চেষ্টা করে? এটা কিন্তু কার্যকরী করার চেষ্টা করে লর্ড কার্জন। হ্যাঁ কি না? এই লর্ড কার্জনের নাম কিন্তু বঙ্গভঙ্গের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এমনিতে আমি যখন কার্জন পড়াবো বা কার্জনের সঙ্গে আলোচনা করবো, দেখবে কার্জন কিন্তু খুব একটা খারাপ ভাইসরয় ছিলেন না। কারণ ওনার কিছু বিশেষ আইন, বিশ্ববিদ্যালয় আইন থেকে আরম্ভ করে কিছু বিশেষ শিক্ষামূলক কাজকর্ম কিন্তু ভালো। এই বঙ্গভঙ্গ বাদ দিয়ে লর্ড কার্জন কিন্তু বিশেষ কিছু বক্তব্য ছিল এই বঙ্গভঙ্গ নিয়ে। তাহলে আজকের টপিক কিন্তু শুধু আন্দোলনের, স্বদেশী আন্দোলন বা বয়কট আন্দোলন নয়। এটা প্রথম টপিক হবে যেটা, যে হচ্ছে বঙ্গভঙ্গ ও মানে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনটাই কিভাবে পরবর্তী ক্ষেত্রে স্বদেশী আন্দোলন রূপান্তরিত হয়, সেটা আমরা আজকে দেখবো বা আজকে আলোচনা করে নেব। তাহলে বঙ্গভঙ্গ যে করা হলো, লর্ড কার্জন তো কোনো একটা বিবৃতি দিল, রাজনৈতিক উদ্দেশ্য অবশ্যই ছিল, কিন্তু ওনার তো অ্যাজ এ ভাইসরয় একটা বিবৃতি প্রয়োজন যে কেন আমি এটা করছি, কি কারণ। দেখো, তখন যে বাংলার যে অংশটা, বাংলার রাজধানী কে ছিল? বাংলার রাজধানী সেই কলকাতাই ছিল। কিন্তু বাংলার যে স্ট্রাকচারটা ছিল সেই বাংলা স্ট্রাকচারে কলকাতা প্রায় প্রায় কি বলতে পারি যে দক্ষিণে, একদম মানে কি বলবো দক্ষিণে, সেখানে উত্তর পূর্ব মানে স্ট্রাকচারটা এরকম টাইপের ছিল। একটু বোঝানোর চেষ্টা করি, যদি বুঝতে পারো তো। বাংলা স্ট্রাকচার ছিল এইরকম।
বাংলায় এই রকম স্ট্রাকচারটা ছিল, ঠিক আছে? যেখানে কলকাতার অবস্থান ছিল এই জায়গাটা। দেখ, কলকাতার অবস্থান ছিল এই জায়গাটা, ভালো করে বুঝবে। এইখানে এখন কলকাতার অবস্থান, যারা এই সাইডের অর্থাৎ এই উত্তর পূর্ব বাংলা সাইডের যারা মানে অংশ, যেটা যেটা কোচবিহার, ময়মনসিংহ, সিলেট, এই যে অংশটা, যে রংপুর, যেটাকে বরেন্দ্রভূমি বলা হয়, যেটা বর্তমান পুরো পূর্ব পাকিস্তান হয়ে একদম আমরা বলতে পারি যে বাংলাদেশের বর্তমান অংশ, সেই অংশের মানুষের ক্ষেত্রে কলকাতায় রিচ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, এটা কার জোনের মত অনুসারে। তাই কি করা হয়েছে, তাই একটাকে এইরকম ভাবে এই দুটো বঙ্গকে ভাগ করে দেওয়ার একটা ব্যাপার হয়েছে, ঠিক আছে, বা ভাগ করে দেওয়ার একটা চিন্তা ভাবনা করা হয়েছিল। এটা প্রথম একটা ওনার যুক্তি ছিল। দ্বিতীয় যুক্তি ছিল যে বাংলার অত্যাধিক জনসংখ্যা একজন শাসকের পক্ষে বাবা সামলানো সম্ভব নয়, তাই আমি আমি এইটাকে এখানে একটা ঢাকা আর একটা রাজধানী প্রতিষ্ঠা করে এই ব্যাপারটাকে শাসনভার পরিচালনা দায়িত্ব দিয়ে দেওয়া হবে। এটা ছিল লর্ড কার্জনের বিবৃতি। তাহলে কি বিবৃতি? একটা হচ্ছে কলকাতার রাজধানী, শুধু উত্তর বাংলার উন্নয়ন কার্য করা সম্ভব হচ্ছে না, ওখানকার মানুষ এখানে রিচ করতে পারছে না, সমস্যা হচ্ছে, যেটা এখনো কিন্তু একটা জ্বলন্ত সমস্যা রয়েই গেছে। উত্তর বাংলার মানুষ যারা এখন আছে, অর্থাৎ উত্তর বাংলা বলতে জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, দিনাজপুর, ওই সমস্ত মানুষরাও কিন্তু এখনো পর্যন্ত এই দাবি রয়েছে যে শিলিগুড়িতে রাজধানী করব, উত্তর বাংলা বা উত্তরবঙ্গকে ভেঙে দেবো, এরকম একটা ব্যাপার রয়েছে, যে আমরা বারবার কলকাতা যেতে পারছি না, অনেকটা দূর হয়ে যাচ্ছে রাজধানী। এটা এখনো যেমন যুক্তি, তখনও সেই যুক্তিই ছিল। আর দ্বিতীয় যুক্তি কি ছিল, যে জনসংখ্যাটা বড্ড বেশি বাংলার। এটা প্রথম থেকেই সত্য, বাংলা বিহার অঞ্চলটায় জনসংখ্যা কিন্তু বড্ড বেশি। যদি আরেকটা কারণ তোমায় দেখাই, একটু টপিক থেকে বেরিয়ে যাচ্ছে এটা, এটা যদিও ভূগোলের টপিক, একটু আমি আলোচনা করে নেওয়া উচিত, কারণ আর্থসামাজিক প্রেক্ষাপট না বুঝতে পারলে কিন্তু ইতিহাস বুঝতে পারা একটু মুশকিল হয়। দেখো, যদি আমি ভারতের ম্যাপ আঁকি, দেখবে ভারতের যে ম্যাপের যে অংশটা, তার মধ্যে কোন অংশে সব থেকে বেশি জনসংখ্যা কোন জায়গাটায়। দেখো তো, এই জায়গাটা সব থেকে বেশি জনসংখ্যা লক্ষ্য করা যায়, ভালো করে দেখো, ঠিক এই জায়গাটা, এই জায়গাটায়, আর কিচ্ছু না, এই জায়গাটায় সব থেকে বেশি জনসংখ্যা। ভালো করে বোঝো কোন কোন স্টেট আছে এখানে। এখানে রয়েছে ইউপি, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড। এই অংশে সব থেকে বেশি জনসংখ্যা। কারণটা কেউ বলতে পারবে? একটু বুদ্ধি করে বলো তো, কি কারণ সব থেকে জনসংখ্যা বেশি এখানে? দেখো, এইখানে দুটো নদী খুব, গঙ্গা, এই গঙ্গার প্রবাহপথ বরাবর এত সুন্দর কৃষি জমি রয়েছে ঝাড়খণ্ড অঞ্চলে, খনিজ সম্পদের প্রাচুর্যতা রয়েছে। এখানে হচ্ছে মানে একটা মানে শিল্প থেকে আরম্ভ করে জনপদ গঠনের জন্য কিন্তু সব থেকে উপযোগী জায়গা হচ্ছে এই জায়গাটা। তাই এখানে প্রায় 1/3 জনবসতি এই এই চারটে রাজ্য কন্টেন্ট করে। তখনও ব্যাপারটা একই তো ছিল, গঙ্গা তো এখনকার ব্যাপার নয়, গঙ্গা তো তখনও আছে, তখনও আরো ভালোভাবে ছিল, আরো বেশি দূষণ মুক্ত ছিল। তাই এটা মনে রাখার ব্যাপার যে বাংলা কিন্তু প্রথম থেকেই কিন্তু জনসংখ্যার দিক থেকে বড্ড এগিয়ে ছিল। এবার আমি কোনো ধর্ম বা কোনো কিছুর রেসপেক্টে বলছি না, ধর্মের ব্যাপারটা ওনারাই প্রথম ইন্ট্রোডিউস করেছিল, হয়তো সুপ্ত ব্যাপারটাকে জাগিয়ে তুলেছিল, ব্যাপারটা বলা হয়তো ঠিক নয়, সুপ্ত ব্যাপারটা জাগিয়ে তুলেছিল। তাহলে এই যে বঙ্গভঙ্গ করে ফেললো, এই বঙ্গভঙ্গের এটা তো হচ্ছে ওনাদের একটা টেকনিক্যাল বলবো না, ওনাদের একটা ঢাকা দেওয়ার মতো একটা কারণ, যে এই কারণ হচ্ছে আমরা চেষ্টা করব, এই কারণে আমরা ভাগ করেছি। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য কি ছিল? রাজনৈতিক উদ্দেশ্য একটাই ছিল, ভালো করে শুনে রাখবে, প্রথম উদ্দেশ্য হিন্দু মুসলিম বিভেদ। কোশ্চেন এরকম ভাবে দেয় কিন্তু, হিন্দু মুসলিম বিভেদ এখনকার কোশ্চেনে মনে রাখো, এখনকার কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু শুধু যে কোন সাল কোন ব্যাপার এটা কিন্তু নয়, কোশ্চেন এরকম দেবে বঙ্গভঙ্গের রাজনৈতিক উদ্দেশ্য নিম্নলিখিত কোন পয়েন্টগুলি সত্য বা কোন তথ্যগুলি সত্য। 4টে পয়েন্ট করে দেবে, বলবে 1 আর 2 সত্য, 2 আর 3 সত্য, 1 2 4 সত্য, কোনোটাই সত্য নয়, এরকম কোশ্চেন আসে। তাহলে প্রথম পয়েন্ট কি? হিন্দু মুসলিম বিভেদ। মনে থাকবে, এই হিন্দু মুসলিম বিভেদের চেষ্টা, বিভেদ ব্যাপারটা নয়, বিভেদের চেষ্টা বলো, এটাই কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য। কারণ একটা জিনিস মনে রাখার ব্যাপার, যে ভাগ করলাম আমরা পূর্ব বাংলা পশ্চিম বাংলা, এখানে আমি যদি এরকমভাবে দেখি, আমি এদিকটাকে হচ্ছে পশ্চিমবঙ্গ যেটা বর্তমান অবস্থান, আর একটা হচ্ছে পূর্ববঙ্গ যেটা আগেকার অবস্থান ছিল, যেটা পরবর্তী ক্ষেত্রে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ। দেখা যাচ্ছে যে মুসলিম জনসংখ্যাটা পূর্ব বাংলার দিকে বেশি, আবার পশ্চিম বাংলার দিকে হিন্দু জনসংখ্যা বেশি। তাহলে যদি আমরা একটা বঙ্গদেশকে ধর্মের নিরিখে বা ধর্মের ভিত্তিতে বা ধর্মের একটা সংখ্যালঘু সংখ্যাগুরু ভিত্তিতে ভাগ করে দিতে পারি, তাহলে এইরকম একটা ব্যাপার চলেই আসবে যে পূর্ববঙ্গ হয়ে যাবে
একটা বিশেষ ধর্মের জন্য, পশ্চিমবঙ্গ হয়ে যাবে একটা বিশেষ ধর্মের জন্য। এই বিশেষ ধর্মেরকে বিভেদ করার চেষ্টাটাই কিন্তু উদ্দেশ্য ছিল কিন্তু ওই সময়ের ব্রিটিশ আধিকারিক বা ব্রিটিশ গভর্নমেন্টের। ঠিক আছে? তো প্রথম পয়েন্ট কি হবে? হিন্দু মুসলিম বিভেদের চেষ্টা। ওকে, নেক্সট একটা জিনিস মনে রাখার প্রয়োজন যে এই হিন্দু মুসলিম বিভেদ তো হলো, তাহলে হিন্দু মুসলিম বিভেদের সঙ্গে আর একটা জিনিস মনে রাখার ব্যাপার, যদি যদি এটা আমরা দেখি যে বুদ্ধিজীবী বা যারা হচ্ছে কি বলবো সেই সময় শিক্ষিত মানুষ যারা পিছন থেকে বিপ্লবী সংগঠন বা বিভিন্ন জায়গাকে ব্যাক আপ করতো বা পিছনে সাহায্য করতো, তাদের মধ্যে একটা একটা বিভেদ তৈরি করা, বিভেদ বা একটা 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 মতাদর্শের পার্থক্য তৈরি করে, যেহেতু জায়গাটাই বা রাজ্যভিত্তিক মানে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এক 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 লাইনে বলতে পারি জাতীয়তাবাদে ফাটল। লিখে রাখো, জাতীয়তাবাদে ফাটলের চেষ্টা। ওকে, জাতীয়তাবাদে ফাটলের চেষ্টা, এটাই ছিল রাজনৈতিক উদ্দেশ্য। দেখো রাজনৈতিক উদ্দেশ্য তো বললাম, তাহলে কার্জনের দুটো পয়েন্টকে আমরা কি উদ্দেশ্য বলবো? কার্জনের যে পয়েন্ট, এটা কিন্তু প্রশাসনিক উদ্দেশ্য, অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন, আর পলিটিক্যাল রিজন কিন্তু এই দুটো। তাহলে যখনই বঙ্গভঙ্গ ব্যাপারটা আসছে, তাহলে এই বঙ্গভঙ্গ ব্যাপারটা মানে হচ্ছে কবে, কবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বঙ্গভঙ্গ হবে? তাহলে এই ডেট কিন্তু কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। কত ডেট? নোট ডাউন করো। 1905 সালের, বলা উচিত কে বলবে, 16ই জুলাই। এই নামটা কিন্তু, এই ডেটটা কিন্তু মনে রাখা দরকার। 1905 সালের 16ই জুলাই লর্ড কার্জন সরকারিভাবে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করে। যখনই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা হচ্ছে, তখন কি হচ্ছে? তখন হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কিন্তু শুরু হচ্ছে। তাহলে ঠিক এর পরেই শুরু হচ্ছে কি? এর পরেই শুরু হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। ওকে, তাহলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ভালো করে শুনে রাখো। এই আন্দোলন কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী হলেও এই আন্দোলনের মধ্যেই কিন্তু স্বদেশী আন্দোলন লুকিয়েছিল। ঠিক আছে? তাহলে প্রথম হেডিং করে নাও, এটা আমি নেক্সট, আচ্ছা লেখা হয়েছে মোটামুটি, খুব বেশি লেখাই নি এখানে। নেক্সট পেজে একটা যাও, হেডিং করো যে আন্দোলন, যে এরকম ভাবে লিখে রাখো হেডিং করে, তাহলে সুবিধা হবে। বঙ্গভঙ্গ বিরোধী, তাহলে ব্যাপারটা আরো বুঝতে সুবিধা হবে। বঙ্গভঙ্গ বিরোধী, বিরোধী ও স্বদেশী আন্দোলন। ওকে, অর্থাৎ এই আন্দোলন দুটো কিন্তু প্যারালাল, দুটো কিন্তু ডিফারেন্ট ব্যাপার নয় যে আমরা স্বদেশী আন্দোলন করছি তোমরা বঙ্গভঙ্গ আন্দোলন করো, এরকম ব্যাপার নয়। এই দুটো কিন্তু আন্দোলন একইভাবে প্যারালালি ব্যাপারটা চলেছিল। ওকে, এই দুটো কিন্তু প্যারালাল ভাবে চলেছিল, অর্থাৎ দুটোর উদ্দেশ্য এক, দুটোর পদ্ধতি আলাদা। ঠিক আছে? চল, তাহলে এখানে আন্দোলন যে শুরু হয়, আন্দোলনের ক্ষেত্রে প্রথম যে মানে কি বলবো, দ্বিখণ্ডিত করার যে ব্যাপারটা কার্যকর করার হিসাবে মানে ঘোষণা করা হয় 16ই আগস্ট। এবার কার্যকরের দিন, যেটা কার্যকর করা হয়, এই কার্যকরের দিন এটা কোন দিন পালন করা হয় বলতে পারবে? কার্যকর করার দিন, এটা কিন্তু কোশ্চেন দেয় যে বঙ্গভঙ্গ কোন দিন কার্যকর করার কথা ঘোষণা করা হয়। পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, রূপঙ্কর বলা যাবে, নোট ডাউন করো। 16 ঠিক বলছো, ভেরি গুড। 1905 সালের 16ই অক্টোবর। 16ই অক্টোবর, তাহলে এই দিন কি ঘটে? এই দিন হচ্ছে মানে দ্বিখণ্ডিত বাংলার যুক্ত প্রতীক হিসাবে কলকাতা ফেডারেশন হলের ভিত্তি স্থাপিত হয়। নোট ডাউন করো, ফেডারেশন হলের ভিত্তি স্থাপিত হয়। ফেডারেশন হলের ভিত্তি স্থাপিত হয়, ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। ফেডারেশন হলের ভিত্তি স্থাপিত হয়, মনে থাকবে, ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে মনে রাখার ব্যাপার, ভিত্তি স্থাপিত হয়। তাহলে এই ক্ষেত্রে কার্যকরটার দিনও ঠিক হয়ে গেল। 16ই জুলাই হচ্ছে ঘোষণা হয়েছিল, 16ই অক্টোবর কার্যকর হবে। জুলাই থেকে অক্টোবর মাত্র 3 মাসের গ্যাপে, 90 দিনের গ্যাপে কিন্তু এই আন্দোলনের কথা মাথায় না রেখেই কিন্তু পুরোপুরি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি যে যে ঘোষণা করা হচ্ছে, যেটা ভেঙে দেওয়া হবে। এর মাধ্যমে কি হচ্ছে, কিভাবে কি আমাদের বাংলা জুড়ে কি হচ্ছে? বাংলা জুড়ে শুরু হচ্ছে আন্দোলন। এই আন্দোলনের কিছু ঘটনা আমাদের মনে রাখতে হবে, সহজ টপিক, কঠিন টপিক নয়। প্রথমেই যেটা হয় বলা যাবে, কি হয়, কোন ঘটনা হয়, নোট ডাউন করো, অরন্ধন উৎসব। অরন্ধন উৎসব, ঠিক আছে, বা লিখতে পারো অরন্ধন পালিত হয়। এই অরন্ধন যে পালিত হচ্ছে, এই মানে অরন্ধনটা আহ্বান করে কে বলা যাবে? অরন্ধন আহ্বান করে কে? খুব ইম্পর্টেন্ট, যে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে কোন ব্যক্তির ডাকে সারা বাংলা জুড়ে অরন্ধন পালিত হয়? কে বলবে?
অরন্ধন পালিত হয়? কে বলবে? কে বলবে? অরন্ধন কে পালন করে? খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে ভালো দেখো, অরন্ধন কথার অর্থ কি জানো? অ্যাকচুয়ালি এটা আমাদের হিন্দু কালচারে রয়েছে, যে যেটাকে রান্না পুজো বলা হয়। রান্না পুজোটা মেনলি হয় হচ্ছে ভাদ্র মাসের সংক্রান্তি, অর্থাৎ 31শে ভাদ্র, যেটাকে 17ই সেপ্টেম্বরের দিকে সংগঠিত হয়, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মনসা পুজো, যেটা হচ্ছে ওই বিশ্বকর্মা পুজোর দিনই হয়। তবে এর একটা বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, যে সমস্ত বাঙালিকে তাদের মানে কি বলবো, সাইকোলজিক্যাল দিক থেকে আহ, একসাথে করে নেওয়ার জন্য বা একত্রিত করার উদ্দেশ্যেই কিন্তু এই আন্দোলন, মানে একটা আন্দোলনের মধ্যে এই উৎসবটাকে নিয়ে আসা হয়, যেটা আহ্বান করেছিল, নোট ডাউন করে নাও, খুব ইম্পর্টেন্ট, যে রমেন্দ্র সুন্দর ত্রিবেদী। খুব ইম্পর্টেন্ট এই টপিকটা, কোশ্চেন ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। রমেন্দ্র সুন্দর ত্রিবেদী, ওকে, এই রমেন্দ্র সুন্দর ত্রিবেদী কিন্তু আহ্বান করেছিলেন যে বাড়িতে যেন, প্রতি বাড়িতে যেন অরন্ধন উৎসব পালিত হয়, এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবকে কিন্তু সমর্থন করেছিলেন। মনে থাকবে, এই উৎসবকে কিন্তু সমর্থন করেছিলেন, মনে থাকে যেন। এরপরে আমাদের মনে রাখার ব্যাপার, যে এই যে দিন, যেটা 1905 সালের 16ই অক্টোবর, এই দিন আর একটা বিশেষ উৎসব পালিত হয়, বলা যাবে কি, লিখে রাখো, রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসব, এই রাখি রাখি বন্ধন উৎসবটা হয় কোন মেনলি অগাস্ট মাসে, অর্থাৎ শ্রাবণ মাসে হয়, হ্যাঁ কি না? শ্রাবণ মাসের পূর্ণিমায় কিন্তু রাখি পূর্ণিমা বা রাখি পূর্ণিমা, যেটা হচ্ছে নর্মালি আমরা পালন করে থাকি, কিন্তু 16ই অক্টোবর আহ, পালন হয়েছিল কার ডাকে? রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকে। ওকে, এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সর্বধর্ম বর্ণ নির্বিশেষে এই এই রাখি পরানোর উৎসবের মাধ্যমে একটা একতার বা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ের ডাক দেয়। ঠিক আছে, মনে থাকবে, এই দুটো কিন্তু মনে রাখার ব্যাপার। ওকে, এর সঙ্গে আন্দোলনের আর একটা দিক ছিল, যেটা হচ্ছে আন্দোলনের, দেখো এটা কি একটু সম্প্রীতি বজায়, কিন্তু আন্দোলনের আর একটা দিক ছিল, সেটা হচ্ছে স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন, এই আন্দোলনে কিন্তু দুটো ফ্যাক্টর রয়েছে। কি কি? একটা পজিটিভ দিক, নেগেটিভ দিক, দুটোই আলোচনা করবো, আলোচনা করাটা উচিত, তাহলে কিন্তু ইতিহাস সম্বন্ধে আইডিয়া পাবে। স্বদেশী আন্দোলন বলতে করে, স্বদেশী বলতে নিজের নিজের দেশের উৎপাদিত পণ্য গ্রহণ করা। এবার দেখো, এই স্বদেশী আন্দোলনের না তিনটি পর্যায় ছিল, ভালো করে বুঝো। তিনটি পর্যায় ছিল, বা তিনটি বিশেষ কি বলবো, মানে উম, ধারা ছিল। একটা হচ্ছে গঠনমূলক স্বদেশী, একটা হচ্ছে গঠনমূলক স্বদেশী, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় প্রতিরোধ। নিষ্ক্রিয় প্রতিরোধ। আর 3 নম্বর হচ্ছে বিপ্লবী সন্ত্রাসবাদ। বিপ্লবী সন্ত্রাসবাদ। ওকে, দেখো দুটো ব্যাপার ভালো করে বোঝো। গঠনমূলক স্বদেশী বলতে কি, যে একটা তোমরা শুনে থাকবে, যে ওই সময় বিভিন্ন দেশীয় জিনিস উৎপাদন করে ঘরে ঘরে বিক্রি, হ্যাঁ কি না? যেখানে খাদির কাপড়ের একটা চল শুরু হয়েছিল ওই সময়, যে আমরা কোনো বাইরের দেশের থেকে ইম্পোর্ট করা জিনিস ব্যবহার করব না বা কিনবো না। তাহলে এর ওপর ভিত্তি করে, এই স্বদেশীর উপর ভিত্তি করে যখনই নিজের দেশের কথা আসছে, তখনই একটা টার্ম বিশেষ করে চলে আসে। ওই টার্মটা কি, বা ওই কথাটা কি? ওটা হচ্ছে বয়কট, হ্যাঁ কি না? তাহলে বয়কট কথার অর্থ কি? বয়কট কথার অর্থ হচ্ছে বর্জন, অর্থাৎ বিলেতি পণ্য বা বিলেতি জিনিসকে বর্জন করে কি করব? বিলেতি জিনিসকে বর্জন করে আমরা স্বদেশী জিনিসকে কিন্তু গ্রহণ করব। এটা গেল কি? এটা হচ্ছে তোমার একটা গঠনমূলক স্বদেশী। নিষ্ক্রিয় প্রতিরোধ বলতে কোনটা? নিষ্ক্রিয় প্রতিরোধ হচ্ছে, ভালো করে শুনে রাখো, এই নিষ্ক্রিয় প্রতিরোধ মানে যেখানে হচ্ছে এমন একটা বিশেষ মানে উপায়, যেখানে হচ্ছে চাকরিজীবী, শিক্ষক সবাই হচ্ছে কি করছে, সবাই না রাজনৈতিক মানে মানে মনোভাবের দিক দিয়ে সম্পূর্ণ সব জিনিসকে যদি বয়কট করা শুরু করে, তখন না, তখন সমাজ জীবন কিছুটা ব্যাহত হয়। ওকে, যেটাকে নিষ্ক্রিয় প্রতিরোধ বলতে বলতে পারি। বা আরেকটা জিনিস খুব সমস্যাজনক হয়ে গেছিল, সেটা অর্থনৈতিক বা আর্থসামাজিক দিক দিয়ে ভালো করে বুঝবে, যে একটা দেশীয় জিনিস তৈরি হয়ে মানুষের হাতে পৌঁছাতে খরচ হচ্ছে 5 টাকা তখনকার দিনের রেসপেক্টে, কিন্তু
50 পয়সায় ওর থেকে অনেক বেটার জিনিস যেটা বাইরে থেকে ইংরেজিরা ইম্পোর্ট করে নিয়ে আসছে সেটা মানুষ পেয়ে যাচ্ছে। তাহলে বলো তো সাধারণ মানুষের ক্ষেত্রে কোনটা বেশি প্রয়োজনীয় সেই মুহূর্তে? আমরা যদি জিনিসের কোয়ালিটি আর দামের দিক দিয়ে ভাবি, তাহলে কম টাকায় যদি কোনো জিনিস পাই বা পেয়ে যাচ্ছি, তো সেটা আমাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই লাভবান হয়। হ্যাঁ কি না? এমন একটা জিনিস আমরা মানে আমাদেরকে বিক্রি করতে বাধ্য করা হয়েছিল, যেটা স্বদেশী আন্দোলনের ক্ষেত্রে বয়কটের নাম করে, যেটা হয়তো কোয়ালিটি দিক দিয়ে কিছু বলছি না, কিন্তু দামের দিক দিয়ে অনেকটাই হাই। সেটা তো মানুষের সাধারণ মানুষের ক্ষেত্রে একটা সমস্যাজনক মনে হতেই পারে। এটাই কিন্তু নিষ্ক্রিয় বা নেগেটিভ বা নেতিবাচক একটা দিক আমরা বলতে পারি। যে সম্পূর্ণ বয়কট কিন্তু ওই সময়ে বাংলার আর্থসামাজিক ক্ষেত্রে একটা মারাত্মক প্রভাব বিস্তার করেছিল। তাই এই বয়কট আন্দোলন কিন্তু সব বেশি দিন পর্যন্ত কিন্তু স্থায়ী হতে পারেনি। হচ্ছে। আর লাস্ট পার্ট কোনটা? লাস্ট পার্ট হচ্ছে বিপ্লবী সন্ত্রাসবাদ। বিপ্লবী সন্ত্রাসবাদ বলতে কি? যেখানে অনুশীলন সমিতি যুগান্তর দল গঠিত হয়, তারপরে কিংসফোর্ডকে হত্যার চেষ্টা হয় প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বোস। এই সময়তে 1908 সালের প্রেক্ষাপট, যেখানে কিন্তু ওনাদেরকে ধরে হচ্ছে ধরা পড়ে যান। প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন, কিন্তু ক্ষুদিরাম বসুকে আমরা দেখতে পাচ্ছি যে ফাঁসি দেওয়া হয়। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু বিপ্লবী সন্ত্রাসবাদ। তাহলে এখানে তিনটে জিনিসই লক্ষ্য করা যাবে, তিনটে পয়েন্ট ডিটেলসে আলোচনা করব। একটা গঠনমূলক স্বদেশী, নিষ্ক্রিয় প্রতিরোধ আর বিপ্লবী সন্ত্রাসবাদ। তিনটে পয়েন্ট কিন্তু আজকের নেক্সট আলোচনার টপিক। হেডিং করা প্রত্যেকে যে গঠনমূলক স্বদেশী। তাহলে গঠনমূলক স্বদেশী শুধুমাত্র যে স্বদেশী নতুন জিনিস তৈরি তা নয়, যে কিভাবে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের যে ইতিবাচক ধারা সেটাকে আমরা আলোচনা করা প্রয়োজন। তাহলে হেডিং করে নাও যে ইতিবাচক দিক, বা যেটাকে বলতে পারি গঠনমূলক স্বদেশী। গঠনমূলক স্বদেশী, গঠনমূলক স্বদেশী। প্রত্যেকটা আন্দোলনে কিন্তু পজিটিভ নেগেটিভ দিক থাকে, কারণ সমাজ তো আর শুধুমাত্র কয়েকজনকে নিয়ে তো গঠিত নয়। সমাজে বিভিন্ন স্তরের বিভিন্ন ব্যক্তি রয়েছে, প্রত্যেকের উপর কি ইম্প্যাক্ট পড়ছে সেটাকেও জানার প্রয়োজন। দেখো, এই গঠনমূলক স্বদেশীকে সব থেকে ভালো যেটা ইম্পর্টেন্ট বা ভালো যেটা বুঝে নেওয়ার ব্যাপার, এখানে দুটো জিনিসের উপর কিন্তু মারাত্মক ইম্প্যাক্ট পড়ে এই আন্দোলনের ফলে। একটা শিক্ষা, একটা শিল্প। ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু শিক্ষা শিল্প। শিক্ষার ক্ষেত্রে কি বলতে চলেছি দেখো, এখানে কিন্তু বিভিন্ন এই প্রেক্ষাপটে ভারত বলছি সরি, বাংলার বিভিন্ন স্থানে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। নাকি না? তাহলে ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করবে শিক্ষার আন্ডারে, যে বাংলায় প্রায় 25টি মাধ্যমিক, 25টি মাধ্যমিক ও 25টি মাধ্যমিক ও 300টি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। 300টি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। দেখো, আমি জব সূত্রে বা চাকরি সূত্রে যখন বিভিন্ন জায়গায় যাই, তখন দেখেছি একটা জিনিস, ডেটটা উল্লেখ করি, 1901 থেকে 1910 সাল, এর মধ্যে প্রচুর স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। প্রচুর স্কুল। তোমরা বিভিন্ন জায়গায় দেখবে কোনো স্থাপনকাল, ইএসটিটি কাল যে লেখা থাকে এস্টাবলিশমেন্ট ইয়ার, তোমরা দেখবে বেশিরভাগই স্বাধীনতার পূর্বে। তার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে দেখবে 1901 থেকে 1910, এই 9 বছর 10 বছর টাইমটা কিন্তু প্রচুর স্কুল স্থাপিত হয়েছে। দেখো, আমি তার স্ট্যাটিস্টিকও দিলাম, 25টি মাধ্যমিক এবং 300টি প্রাথমিক বিদ্যালয় কিন্তু স্থাপিত হয়। হচ্ছে নেক্সট যেটা স্থাপিত হয়, খুব ইম্পর্টেন্ট, যে ডন সোসাইটি। কে বলবে এই ডন সোসাইটির প্রতিষ্ঠাতাকে? এই বছর রেলের কোশ্চেন, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস প্রতিটা পরীক্ষায় এসছে। ডন সোসাইটির প্রতিষ্ঠাতাকে কে বলবে? ডন সোসাইটির প্রতিষ্ঠাতাকে বলা যাবে? ডন সোসাইটির প্রতিষ্ঠাতাকে কারোর কোনো আইডিয়া নেই? বলা উচিত কিন্তু। ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? নোট ডাউন করো। ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশ চন্দ্র মুখার্জি। সতীশ চন্দ্র মুখার্জি বা সতীশচন্দ্র মুখোপাধ্যায়। কত সালে? 1902 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে? তাহলে এই ডন সোসাইটির ব্যাপারটা কি? কারো কোনো আইডিয়া? আমি কিন্তু ডন সোসাইটি সম্বন্ধে মেবি লিখিয়েছিলাম, তোমরা যখন শিক্ষা বিস্তারের টপিকটা আলোচনা করি। ডন সোসাইটির ব্যাপারটা কি? দেখো, 1902 সালে লর্ড কার্জন প্রবর্তীয় যে বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়, তার রেসপেক্টেই কিন্তু জুলাই মাসে
ডন সোসাইটি প্রতিষ্ঠা হয়। এখানে কি হয়, এখানে কিন্তু জাতীয়তাবাদের যে উত্থানের সময় ডন সোসাইটির মাধ্যমে কিন্তু ভারতীয় দৃষ্টিভঙ্গি, ভারতীয় ঐতিহ্য এবং ভারতের যে কালচার বা সংস্কৃতি, এটা কিন্তু ছড়িয়ে দেওয়ার জন্যই এই বা ওর মাধ্যমে যে শিক্ষা ছড়িয়ে দেওয়াটাই কিন্তু ছিল এই ডন সোসাইটির কাজ। এবং ইনি পরবর্তী ক্ষেত্রে ডন পত্রিকাও কি করেন, ডন পত্রিকা কিন্তু পাবলিশ করেন। যে ডন পত্রিকা কি হয়, স্বদেশি শিক্ষার প্রসার এবং সেই প্রসারটা শুধু নয়, যাতে মানুষ সেদিকে পড়তে আরম্ভ করে তার বিষয়ে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ আমাদের ভারতের যে কালচার, ভারতের নালন্দা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন গুরুত্ব নষ্ট করে ফেলা হয়েছিল, ওর যে নির্যাস, এমনকি হিন্দু ধর্মের বিভিন্ন পুরাণ উপপুরাণ এগুলোকে কিন্তু পড়ানোর যে ব্যাপার বা সমাজে ছড়িয়ে দেওয়ার ব্যাপার, এটাই কিন্তু ডন সোসাইটির একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। হ্যাঁ কিনা? এই গেল হচ্ছে শিক্ষার ব্যাপার। শুধু শিক্ষার ব্যাপার না, আর একটা বিশেষ মনে রাখার ব্যাপার যেটা হচ্ছে তৈরি হয়েছিল ওই সময়, সেটা কি, সেটা হচ্ছে স্বদেশ বান্ধব সমিতি। নোট ডাউন করো, স্বদেশ বান্ধব সমিতি। এই স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন জিজ্ঞেস করতেই পারি, ডাব্লিউবিসি এসছে, কিন্তু টপিকটা সত্যি কঠিন টপিক, খুব একটা মানে না শোনাই উচিত। নোট ডাউন করো, অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত, অশ্বিনী কুমার দত্ত। কোথায় এটা হয়েছিল? এটা কিন্তু বর্তমান বাংলাদেশের বরিশালে। বরিশালে কিন্তু এটা হচ্ছে এই সমিতি গঠিত হয়। এবার চলে এসো শিল্প। দেখো, শিল্পের মধ্যে যখন শিল্প নিয়ে আলোচনা করব, শিল্পটাই ওই সময় বাংলার মারাত্মকভাবে কি হয়, বিস্তার লাভ করে। বিস্তার লাভের মধ্যে প্রথমে যেটা আমরা বলতে পারি, বেঙ্গল কেমিক্যাল। বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন বলতেই হবে। বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন? কার জেনারেল নলেজ ভালো দেখি। বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন? যে কোনো একজন অন্তত বলো। কি হবে? আচার্য বলা উচিত? প্রফুল্লচন্দ্র রায়? বলো একটু। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলা উচিত ছিল। আচার্য প্রফুল্লচন্দ্র রায়। কত সাল? 1901 সাল। 1901 সাল। এই আচার্য প্রফুল্লচন্দ্র রায় কিন্তু বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন। যে বেঙ্গল কেমিক্যালের মধ্যে কি হয়, ন্যাপথলিন থেকে আরম্ভ করে বিভিন্ন কেমিক্যাল শুরু হচ্ছে। এছাড়া এছাড়া ডক্টর নীলরতন সরকার জাতীয় সাবান কারখানা তৈরি করে। নোট ডাউন করো, বেশ কিছু আমাদের পয়েন্ট এই সময় ইম্পর্টেন্ট। জাতীয় সাবান কারখানা, সাবান কারখানা, যে চাকুলিয়া সাবান তোমরা শুনেছো, এগুলো কিন্তু এইখানেই তখনকার দিনে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছিল। এবং জাতীয় চর্ম কারখানা, চামড়া কারখানা, এটা কে প্রতিষ্ঠা করছেন? ডক্টর নীলরতন সরকার। ডক্টর নীলরতন সরকার। মনে থাকবে কত সালে? 1902 সালে। অসুবিধা নেই। এগুলো কিন্তু দেখো, ওনাদের মতো করে এটাও কিন্তু একটা স্বদেশী আন্দোলনের বিষয়, যেখানে ভারতীয় তথা বাঙালিদের বেশি করে কাজের সুযোগ ওনারাই কিন্তু করে দিয়েছিলেন। হচ্ছে, চলো নেক্সট হচ্ছে লৌহ ইস্পাত কারখানা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা বর্তমানেও আরও ফুলে ফেঁপে উঠেছে। লৌহ ইস্পাত কারখানা, এই কারখানাটা কোথায় তৈরি হয় ওই সময় প্রেক্ষাপটে? নোট ডাউন করে নাও, জামশেদপুর। তাহলে বলা যাবে আমি কোন কারখানার কথা বলছি বা কার কার দ্বারা প্রতিষ্ঠার কথা বলছি। লিখে রাখো, স্যার জামশেদজি টাটা, যার নাম অনুসারে জামশেদপুর জায়গাটা প্রসিদ্ধ। স্যার জামশেদজি টাটা কত সালে এটা প্রতিষ্ঠা করেন? 1907 সালে কিন্তু এই কারখানা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এটাও কিন্তু স্বদেশী আন্দোলনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার। বুঝতে পারলে? এইগুলোকেই বলতে পারি গঠনমূলক স্বদেশী। গঠনমূলক ইন দ্যাট সেন্স, যেগুলো মানে বাংলার জনগণকে একটা আর্থসামাজিক অ্যাজ ওয়েল অ্যাজ একটা নিজেদের পায়ে দাঁড়ানোর মতো করে একটা স্থান করে দেয়। ঠিক আছে, যে ব্রিটিশদের হস্তক্ষেপ ব্যতীত তারা যেন কাজ করতে পারে। ঠিক আছে, চল নেক্সট আমাদের যেটা জানার প্রয়োজন, যে গঠনমূলক স্বদেশী তো বললাম, এরপরে জাস্ট একটা লাইন লিখে নেওয়া উচিত, তাই এখানে অ্যাড করে দিই যে বিপ্লবী সন্ত্রাসবাদ। তাহলে বিপ্লবী সন্ত্রাসবাদ মানে বুঝতেই পারছি এই সময় বিভিন্ন মানে কি বলবো, গোলা বারুদের যে ব্যাপারগুলো, অর্থাৎ বোম বাঁধার কৌশল,
পাড়ায় পাড়ায় বিভিন্ন সমিতি সভা সমিতি গঠিত হওয়া, এটাও কিন্তু এই স্বদেশী আন্দোলনের একটা বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একটা বিশেষ ধারা ছিল। যে ধারার মধ্যে একটা ঘটনাই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, কি 1908 সালের তারিখটা মনে রাখা উচিত, কোশ্চেনে দেয় 1908 সালের 30শে এপ্রিল কি ঘটনা ঘটে? কিংসফোর্ডকে হত্যার চেষ্টা। লিখে রাখো, কিংসফোর্ডকে হত্যার চেষ্টা। বাকি আমি আর লেখালাম না, তোমরা ইকুয়ালি বেটার জানো আমার মতোই। লিখে রাখো, কিংসফোর্ডকে হত্যার চেষ্টা। অর্থাৎ এখানে বলতে পারি যে দুজন যুবক যুবক ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি চেষ্টা করেন, ব্যর্থ হন। প্রফুল্ল চাকি আত্মহত্যায় মারা যান এবং ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। হচ্ছে হ্যাঁ কি না? চল, এরপরে ভালো করে শুনে রাখো, মনে রাখার ব্যাপার যে নেক্সট যে আমরা পয়েন্ট আলোচনা করব যে নিষ্ক্রিয় প্রতিরোধ। নিষ্ক্রিয় প্রতিরোধ যেটাকে নেগেটিভ একটা বলতে পারি। নিষ্ক্রিয় প্রতিরোধ, নিষ্ক্রিয় প্রতিরোধ। এই নিষ্ক্রিয় প্রতিরোধ কথাটা কিভাবে এসছে? এই নিষ্ক্রিয় প্রতিরোধ কথাটা এসছে এরই একটা স্পেশাল টার্ম হচ্ছে কি, বয়কট। কোশ্চেন দেয়, বয়কট কথাটা প্রথম কোথায় কবে ব্যবহৃত হয়? বলা যাবে? ইম্পর্টেন্ট পয়েন্ট, কে বলতে পারে? বয়কট শব্দটা কোথায় কবে প্রথম ব্যবহৃত হয়? কে বলবে? বয়কট শব্দটার ব্যাপারটা কি? বয়কট শব্দের অর্থ বর্জন, আমি বলেই দিয়েছি। এই বয়কটের মানে এই কথাটা ব্যবহার হচ্ছে কোথায়? বলা যাবে? কে বলতে পারে? দেখো, বয়কটের ব্যাপারটা কিন্তু আমরা এমনভাবে যদি আলোচনা করি, এই শব্দটার প্রয়োগ নিয়ে আলোচনা করি, এই বয়কটটা কিন্তু একজন ব্যক্তির নাম অনুসারে কথাটা এসছে। একজন ক্যাপ্টেন চার্লস বয়কটের নাম অনুসারে এসছে। সেক্ষেত্রে বয়কট তখন এইভাবে আসে। বয়কট কথাটা মানে উনি টার্মটা ইউজ করেছিলেন যে নিষেধাজ্ঞা বা বয়কট মানে কি বলবো, ব্যবহার আমরা করব না, এরকম একটা ব্যাপার। তবে সেই বয়কট ব্যাপারটা আমরা ভারত বাংলার প্রেক্ষাপটে ব্রিটিশদের যে কাজ, সেটাকে বয়কট ব্যাপারটা বলতে পারি। যে প্রতিবাদ হিসাবে কোনো একটা জিনিসের পণ্য বা কোনো জিনিসকে বয়কট করা। এই বয়কট মানে কোনো জিনিস বয়কট তা নয়। শাহরুখ খানকে বয়কট মানে শাহরুখ খানের সিনেমা দেখবো না। এই একে বয়কট, তাকে বয়কট বলতে তার উপর কোনো আগ্রহ হারানো, এটা হচ্ছে বয়কট। তাহলে এই বয়কট কথাটার কিন্তু একটা হিউজ গুরুত্ব রয়েছে, শুধুমাত্র আন্দোলন ক্ষেত্রে নয়। এই নিষ্ক্রিয় প্রতিরোধে বয়কট কথাটা এসছে, এটার মানে কি? সর্বত ক্ষেত্রে বয়কট কিন্তু ভারতীয় মানুষদের ক্ষেত্রে বা বাংলা মানুষের ক্ষেত্রে ওটা লাভবান ছিল না। কেন ছিল না? যেটা তোমরা আলোচনা করলাম, যে বয়কটের ক্ষেত্রে যে দেশীয় ব্যবসার প্রসার ঘটেছিল, ঠিক আছে, কিন্তু কৃষক এবং শ্রমিক শ্রেণীরা সমস্যার একটা সম্মুখীন হয়েছিল। কি সম্মুখীন? যেখানে ব্রিটিশদের ওপর যে সমস্ত কৃষক বা শ্রমিক নির্ভর করত, তারা ব্রিটিশদের পণ্য বর্জন করা মানে ব্রিটিশ কোম্পানিগুলোর ক্ষেত্রে ধাক্কা, এবং কোম্পানির সঙ্গে জড়িত ব্যক্তিগুলোর ক্ষেত্রেও কিন্তু একটা জীবিকা পরিবর্তন হয়ে যাওয়া। বুঝতে পারলে? তাহলে বয়কটের কারণে কিন্তু যে সমস্ত ব্রিটিশদের দ্বারা উৎপাদিত পণ্য যারা উৎপাদন করত, কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী, তারা কিন্তু সমস্যায় পড়েছিল। তাহলে বয়কট আন্দোলনে অর্থনৈতিকভাবে ব্রিটিশদের ক্ষতি হলেও ভারতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে, কিন্তু সামগ্রিকভাবে দেখা গেলে কিছুটা হয়তো প্রয়োজন ছিল। তাহলে যে টপিকটা বলছিলাম আমি, যে এই বয়কটটা কোথায় প্রথম ব্যবহৃত হয়? বলা যাবে, লিখে নাও, সঞ্জীবনী পত্রিকায়। নোট ডাউন করো, সঞ্জীবনী পত্রিকা। এবার এই সঞ্জীবনী পত্রিকার সম্পাদককে, এগুলো কিন্তু আমার সব ক্লাসে করানো আছে, বহুদিন আগে করেছিলাম, তোমরা ভুলে যেতে পারো। লিখে নাও, কৃষ্ণ কুমার মিত্র। মনে পড়া উচিত কিন্তু, কৃষ্ণ কুমার মিত্র। এই কৃষ্ণ কুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকায় প্রথম বয়কট শব্দটি ব্যবহৃত হয়, যেখানে বিলিতি আদব কায়দা, চিন্তাধারা, শিক্ষা, আইন, পৌরসভা সমস্ত কিছু কিন্তু বয়কট করা হয়, বা সমস্ত কিছুকে এটা করা হয় যে না, আমরা এটাকে আর ব্যবহার করব না, বা এদিকে আমরা মানে কি বলবো, মানে এগুলো থেকে আমরা দূরে সরবো, এগুলো ছাড়া কিছু করা যায় কিনা বা দেশ এগোয় কিনা, সেটাই কিন্তু ছিল এই বয়কটের উদ্দেশ্য।
হ্যাঁ, কি বলছো বলো? হুম। হুম, হুম, হুম। সে বলছি যে আপনি ওই বঙ্গভাষীতে বলেছিলেন না বয়কট, ওটাতে কি হয়েছিল নাকি দুটোতে হয়েছিল? না, সঞ্জীবনীতে এই বয়কটের ব্যাখ্যা ছিল। ঠিক আছে? এই বয়কটের ব্যাখ্যা, অর্থাৎ ব্যাখ্যা ও আহ্বান, এই দুটো কথা লিখে রাখি। আহান, আহান বলতে কি, যে এই কৃষ্ণকুমার মিত্র ওনার মানে সম্পাদনায় যে সঞ্জীবনী পত্রিকা চলতো, সেখানে না প্রথম এই যে বয়কটের যে চিন্তাধারাটা, যে বয়কটের মাধ্যমে যে ব্রিটিশদের মানে নিষেধ করা যায় বা ব্রিটিশদের ত্যাগ করা যায় বা ব্রিটিশদের ওপর একটা একটা অর্থনৈতিক আঘাত হানার যে প্রচেষ্টা, এই ব্যাখ্যা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন কিন্তু এই সঞ্জীবনী পত্রিকায়। ঠিক আছে? এই সঞ্জীবনী পত্রিকায় দেখো ওইখানে কি স্যার সঞ্জীবনী। আপনি আগের বারও বঙ্গভাষীতে লিখেছিলেন বয়কট ছিল, না, না, সেখানে ওটা লিখেছিলেন। ওটা বঙ্গবাসী পত্রিকায় বয়কট শব্দটা প্রথম উল্লেখ হয়। ঠিক আছে? কিন্তু এই যে আহ্বান করা হয়, এটা কিন্তু এ সঞ্জীবনী পত্রিকায়। এটা ঠিক খেয়াল আছে। নেই। এইটা আচ্ছা। কিন্তু এইটা কি ছোট 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 পয়েন্ট মনে রাখার ব্যাপার, যে বয়কট শব্দটা হচ্ছে সঞ্জীবনী পত্রিকায় প্রথম ব্যবহৃত হয়, মানে ব্যবহৃত হিসেবে ব্যাখ্যা করা হয়। ওকে, চল। তাহলে এটা নেগেটিভ কেন বলা হলো, ক্লিয়ার? এটা কিন্তু নেগেটিভে, এটা কিন্তু আমাদের মানে মনে রাখার ব্যাপার হচ্ছে। চল, এক্ষেত্রে এই সমস্ত আন্দোলনের ক্ষেত্রে এরপর যেটা আমাদের জানার প্রয়োজন, সংবাদপত্রের ভূমিকা। সংবাদপত্র তো প্রচুর ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমি আর সংবাদপত্রগুলোর নাম লেখাবো না, জাস্ট মানে সরি নাম লেখাবো কিন্তু আর তাদের সম্পাদকগুলো লেখাবো না, জিজ্ঞেস করে নেবো। ফার্স্টে নোট ডাউন করে নাও সঞ্জীবনী। সঞ্জীবনী আলোচনা হয়েই গেল, সঞ্জীবনী হচ্ছে কৃষ্ণকুমার মিত্র। এরপরে দেখি কে বলতে পারে, ডাব্লিউবিসি তে কোশ্চেন, সন্ধ্যা পত্রিকা। সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? বলা উচিত, বড় এগুলো। ব্রহ্মবান্ধব উপাধ্যায়। নোট ডাউন করে নাও লেখা না থাকলে। নেক্সট নোট ডাউন করো বেঙ্গলি। বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা বা সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ কি না? বন্দে মাতরম। বন্দে মাতরম পত্রিকার সম্পাদক, বন্দে মাতরম পত্রিকার সম্পাদক, অবরে হ্যাঁ বলো বলো, অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ। নেক্সট হচ্ছে যুগান্তর। যুগান্তরের সম্পাদক, যুগান্তরে বলতেই হবে, খুব ভালো কোশ্চেন, কি হবে? ভূপেন্দ্রনাথ দত্ত। নেক্সট হচ্ছে বঙ্গবাসী। ভূপেন্দ্রনাথ। বঙ্গবাসী। এইগুলো কিন্তু এই সময় সংবাদপত্রের যথেষ্ট ভূমিকা ছিল। এই, বঙ্কিমচন্দ্র। হ্যাঁ একদম তাই। তাহলে এই সমস্ত ভূমিকা ছিল কিন্তু এই এই আন্দোলনগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। ওকে, এরপরে ভালো করে শোনো, এরপরে ওই আন্দোলনের সঙ্গে জড়িত বিশেষ একটি ঘটনা, 1911 সাল। 1911 সালে কি ঘটে? 11 সালে আরেকটা ঘটনা ঘটে, এটা তোমাদের হয়তো মনে হবে যে এই ঘটনা কি সত্যি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত, কিছুটা ক্ষেত্রে যুক্ত। সেটা হচ্ছে এই 1911 সালে মোহনবাগানের আইএফএ শিলচর, তোমরা শুনে থাকবে, নোট ডাউন করে নাও। মোহনবাগানের আইএফএ শিলচর, এই আইএফএ শিল্ড জয়, এটা কিন্তু ওই কারণে বর্তমানে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আইএফএ শিল্ড জয় কি তখনকার অবিভক্ত বাংলার প্রেক্ষাপটে, অবিভক্ত এই কারণেই বলছি, তখন তো বঙ্গভঙ্গ ঘোষণা হয়ে গেলেও আবার তো সেটাকে রদ করতে বাধ্য হয়, তাই অবিভক্ত বাংলাটাই বলাটা উচিত। কিন্তু পরাধীন ভারতীয় অবিভক্ত বাংলার প্রেক্ষাপটে যে বাংলাকে বিভক্ত করার যে প্রচেষ্টা, তার মধ্যেই এই 1911 সালে একটা বাঙালিদের প্রায় 10 জন বাঙালি ছিল, একজন অবাঙালি প্লেয়ার ছিল। তারা খালি পায়ে যে উম, ইংরেজ দলগুলোর সঙ্গে লড়াই, প্রত্যেকটা দলকে হারিয়ে ফাইনালে ইস্ট ইয়েক্সার রেজিমেন্টকে যে হারানো, যেটা ভারতের তথা বাংলার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই কারণেই যে এটা আবার নতুন করে বাঙালিদের এক করে, জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়। এই কারণে এই ঘটনাটা বাংলার অ্যাজ ওয়েল এস ভারতের স্বাধীনতার ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা। এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে কি হয়, মানে দেখো শুধু এই ঘটনা বলবো না, এই মোহনবাগানের আইএফএ জয়, তার সঙ্গে এতগুলো বয়কট স্বদেশী আন্দোলন সব কিছু মিশিয়ে আমি এটাকে মানে ওয়ান অফ দ্য রিজন বলছি, একমাত্র বলা উচিত নয়। এর ক্ষেত্রে কি হয়, ব্রিটিশ সরকার কিন্তু ভয় পায়। ব্রিটিশ সরকার দুটো ঘটনা ঘটায় এই 1911 সালে। কি ঘটনা ঘটায়? দুটো কিন্তু স্টেপ নেয়। একটা স্টেপ হচ্ছে রাজধানী স্থানান্তর, খুব ইম্পর্টেন্ট কিন্তু।
রাজধানী স্থানান্তর কিন্তু এই সময়তেই ঘটায়, অর্থাৎ 1911 সালে কলকাতা থেকে দিল্লিতে কিন্তু রাজধানী স্থানান্তরিত হয়। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। আর ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ কি করে? রোধ করে। বঙ্গভঙ্গ হচ্ছে রদ করে। মনে থাকবে, এই দুটোই কিন্তু 1911 সালে হয়। হচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলন, এই আন্দোলনের গুরুত্বটা এত কেন বেশি? এটা হচ্ছে প্রথম ব্যাপক আন্দোলন। ওকে, প্রথম ব্যাপক আন্দোলন এবং যে দাবি, সেই দাবি আদায়ে সক্ষম হওয়া, এইটাই হচ্ছে এই আন্দোলনের গুরুত্ব। যে বঙ্গভঙ্গ বিরোধী, অর্থাৎ বঙ্গভঙ্গ করতে দেব না, লাস্ট পর্যন্ত একটা টাইম লেগেছে 6 বছর, কিন্তু 6 বছর টাইমটাতে করলাম না, করতে দিলাম না, এই একটা বিরাট ব্যাপার। যে আমি আমি আন্দোলন করে গেলাম, আমার উদ্দেশ্যটা সফল হলো না, তাহলে সেই আন্দোলনটাকে কিন্তু ব্যর্থ বলা চলে। এক্ষেত্রে এই আন্দোলন সফল হওয়ার এটাই একটা রিজন যে মানে একটা আমাদের রোধ করতে পেরেছি। পরবর্তী ক্ষেত্রে অনেকেই আবার, অনেক ঐতিহাসিকবিদ আবার দৃষ্টিতে এটাকে ব্যর্থ মনে করে, কিন্তু ব্যর্থ মনে করার এটাই কারণ যে হ্যাঁ, একটা তো মানে বলে না, যেটা কাঁচের গ্লাস বা কোনো গ্লাস ফেটে গেলে তো ফাটার দাগ রয়েই যায়, সেরকমই এখানে যেমন একটা দাগ যেমন হয়ে গেছিল মানচিত্রে, সেটা দেখো 47 সালে যেন তেন প্রকারেণ আরো প্রকটভাবে ওই দাগটা সুস্পষ্ট হলো, যার দরুন ওটা ওটা কি হচ্ছিল, বাংলা, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা দুটো রাজ্য হচ্ছিল, পরবর্তী ক্ষেত্রে দুটো দেশ, বর্তমানে দুটো একটা মানে শত্রু দেশে পরিণত হলো। মানুষের মানসিকতা, মানুষের কালচার সব দিক দিয়ে কিন্তু ডিফারেন্ট একটা মানে আইডিওলজির উপর দেশে রূপান্তরিত হলো। তাই যে বীজটা কার্জন 1905 সালে ফুটেছিল, সেটা 11 সালে রোধ হয়ে গেলেও 47 সালে র্যাড ক্লিফের দ্বারা আবার নতুন করে পূর্ব পাকিস্তান হয়, তারপরে চরম হারে গণহত্যা, তারপরে 1971 সালে পূর্ব পাকিস্তান থেকে মুক্তি যোদ্ধাদের দ্বারা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা, এবং তার মাধ্যমে চরম হারে গণহত্যা, গণধর্ষণ, মানে রাজাকার যাই বলতে পারি, মানে যত খারাপ খারাপ টার্ম ইউজ করা যায়, সেটা 1971 সালের প্রেক্ষাপট, যার ফলস্বরূপ ইন্দিরা গান্ধীর হস্তক্ষেপ। ইন্দিরা গান্ধীর হস্তক্ষেপে বেঙ্গল ভলেন্টিয়ার্সের কিছু অবদান রয়েছে। তার দরুন পাকিস্তানকে যুদ্ধে হারিয়ে বাংলাদেশকে স্বাধীন করা হয়, এবং প্রচুর প্রায় 3.5 থেকে 5 কোটি রিফিউজি বাঙালি ওই দেশ থেকে এদেশে চলে আসে, যার কারণে আবার পশ্চিমবঙ্গ, তখন তো আর বাংলা নেই, তখন পশ্চিমবঙ্গের অর্থনীতি তথা ভারতের অর্থনীতিতে আবার একটা মানে বিরাট ধাক্কা, যার ফল এখনো চলছে, এখনো তো চরম অনুপ্রবে বাংলাদেশ থেকে আসছে, বাংলাদেশ থেকে হচ্ছে। তো এই বীজটা কিন্তু পোঁতা হয়েছিল 1905 সালে। এই যে প্রথমে কথাগুলো বললাম না, বিভেদ, এই বিভেদের ব্যাপারটা 1905 সাল থেকে আছে। আজকে 2025, অর্থাৎ 120 বছর পরও এই বিভেদটা তখন বীজ পোঁতা হয়েছিল, এখন সেটা বড় একটা গাছে রূপান্তরিত হয়েছে। বুঝতে পারলে? তাহলে টোটাল টপিক, এই টপিক যতটুকু বলার দরকার ছিল বললাম। তো আমরা কিন্তু ডিরেক্ট স্বাধীনতার ইতিহাসে ঢুকে গেছি। এটা স্বাধীনতা সংগ্রামের প্রথম পর্যায়ে বলা চলে। তাহলে প্রথম পর্যায়ে স্বদেশীয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বললাম। এরপরে আমরা পরের দিন আলোচনা করব মুসলিম লীগ, মুসলিম লীগের প্রতিষ্ঠা, মুসলিম লীগের কার্যাবলী। দেখো এর মধ্যেই কিন্তু 1906 সাল কিভাবে, ভালো করে দেখো, বিভাজন শাসন নীতি যেভাবে হয়েছিল, তার মধ্যেই মুসলিম লীগ তৈরি হলো। এই মুসলিম লীগ কিভাবে অংশগ্রহণ করছে, কিভাবে হচ্ছে, আমরা পরপর এগিয়ে যাবো একদম 47 সাল পর্যন্ত। ঠিক আছে, চল আজকের টপিক এতটাই। ভালো করে প্রত্যেকে রেডি করো। একটা জিনিস বলে দিই, এই রোববার যে মক টেস্ট নেব, এই রোববার প্রথম তোমাদের অনলাইনে 100 নম্বরের মক টেস্ট নেব, রেল স্পেশাল মক টেস্ট, 100 নম্বরের অনলাইন ভার্সান। ঠিক আছে, 1.5 ঘন্টা 90 মিনিট টাইম। রেলের মতো মক টেস্ট 1 ঘন্টা, যেমন থাকে, যেরকম ভার্সানে কোশ্চেন আসে, ম্যাথ, রিজনিং, জিকে, সব টপিকের ওপর একসঙ্গে পরীক্ষা নেব 1 ঘন্টা। 100 নম্বর 1.5 ঘন্টা 90 মিনিট। ঠিক আছে, প্রত্যেকে সমস্ত টপিক একটু ভালো করে পড়তে থাকবে। ওকে, চল আজকে তাহলে এতটাই।